আপনারা দেখছেন টপ স্টোরি। প্রিয় দর্শক, বিশ্বের যে প্রান্ত থেকে বসে আমাদের আজকের এই অনুষ্ঠান দেখছেন তাদের সবাইকে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি টপ স্টোরিতে। দর্শক, আপনাদেরকে আরও একবার মনে করে দিতে চাই, এনটিভি ইউরোপ এখন শুধুমাত্র স্কাই 852-তে নয়, এটি দেখা যাচ্ছে, আপনি দেখতে পারবেন যে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে। আর সেজন্য আপনাকে লগ ইন করতে হবে www.ntveurope.net। স্বাগত ভাই, আমরা এখন আবারও চলে যাচ্ছি সেই আলোচনায়। আমি এখন ঠিক আসলে সেকেন্ড পার্ট, পরবর্তী যেটা ছিল 1952 পরবর্তী যে আন্দোলনগুলো হয়েছিল, বিভিন্ন ধরনের মুভমেন্টগুলো হয়েছিল, সেই বিষয়গুলো সম্পর্কে আপনার কাছে জানতে চাইব। কেননা 1952 ছিল আসলে বাঙালি জাতির জন্য শুরু, বিশেষ করে আন্দোলনের ক্ষেত্রে। এই বিষয়টি পরবর্তীতে কিভাবে আমাদের একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র সৃষ্টিতে ভূমিকা রেখেছিল? ধন্যবাদ। আমি তো এর আগের সেগমেন্টে বলেছিলাম যে 52 সালের ভাষা আন্দোলন 21শে ফেব্রুয়ারি আমাদের স্বাধীনতার মুক্তিযুদ্ধের ভিত্তি, এবং এটা আসলে এত শক্ত ভিত্তি, এবং আমরা রক্ত দিয়ে যখন আমাদের মাতৃভাষার অধিকার স্টাবলিশড করতে পারলাম, তখন আমাদের অন্যান্য যে ন্যায্য অধিকার, আমাদের স্বাধিকার, আমাদের নাগরিক হিসাবে, স্বাধীন রাষ্ট্রের নাগরিক হিসাবে যেটুকু আমরা পাওয়ার অধিকার, পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের মধ্যে যে আকাশ পাতাল বৈষম্য, তার বিপরীতে যে সম অধিকার, এই অধিকারগুলো প্রতিষ্ঠা করার জন্য আমাদের সাহস সূচিত হয় শক্তভাবে 52 সালে। তারপরে 54 সালে একটা নির্বাচন হয়, যুক্তফ্রন্ট নির্বাচন হিসেবে এটা ফ্যামিলিয়ার সবার কাছে। সে নির্বাচনে দেখা যায় 1946 সালের যে নির্বাচনে পূর্ব পাকিস্তান বা তখনকার পূর্ব বাংলায় যে পরিমাণ ভোট পেয়েছিল মুসলিম লীগ, এবং যে ভোটের নেতৃত্ব দিয়েছিল মেইনলি ওই সময় হোসেন শহীদ সোহরাওয়ার্দী সাহেব, যিনি গণতন্ত্রের একজন মূর্ত প্রতীক হিসেবে, প্রবক্তা হিসেবে আমরা জানি, সেই মহান ব্যক্তি 1954 সালে এসে তখন যুক্তফ্রন্ট নির্বাচনে যুক্তফ্রন্টকে লিড করে। তার সাথে ছিলেন আমাদের শেরে বাংলা একেএম ফজলুল হক, এবং ছিলেন আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আব্দুল হামিদ খান ভাসানী। তো ওনাদের প্রতীকও ছিল নৌকা। তখন এই কয় বছরের ব্যবধানে দেখা গেছে যে যেহেতু তখন যুক্তফ্রন্ট বাঙালির, পূর্ব পাকিস্তানের বাঙালিদের, বাংলার বাঙালিদের অধিকার নিয়ে কথা বলেছিল, এবং ভাষা যেহেতু ইতিপূর্বে নাম এস্টাবলিশ করেছি, তার ধারাবাহিকতায় 54তে নির্বাচনে কিন্তু মুসলিম লীগকে বিপুলভাবে হারিয়ে যুক্তফ্রন্ট নির্বাচিত হয়। আনফরচুনেটলি নির্বাচিত হওয়ার পরে কিছুদিনের জন্য সরকারি দায়িত্ব দেওয়া হলো। 58 সালে এসেই, তারও আগে ঝামেলা শুরু হয়, 58 সালে এসে আইয়ুব খান ক্ষমতা নেয়। তো আইয়ুব খান ক্ষমতা নেয়ার পরে ওদের আসলে যে ট্রেন্ডটা ছিল পাকিস্তানিদের, যেটা তারা ভুল ট্রেন্ড বলবো তাদের, যে আমাদের ভাষা কেড়ে নিবে, আমাদের কালচার কেড়ে নিয়ে একটা তাদের কালচার চাপিয়ে দেবে। সেই কারণে যখন আইয়ুব খান আসলো, সেটাকে চূড়ান্ত একটা চেষ্টা করলো, সে একটা অ্যাবডো আইন করলো, রবীন্দ্রসঙ্গীত নিষিদ্ধ করলো, বাংলা ভাষাকে হিন্দুদের ভাষা হিসাবে এস্টাবলিশ করার আরো জোর চেষ্টা করলো। কিন্তু দেখা গেল যে একে একে এইসব বাধা অতিক্রম করে আমাদের বাংলায়, পূর্ব পাকিস্তানে তখন দানা বার্তা লাগলো আত্মঅধিকার সংগ্রাম, এমনকি যখন 1962 সালের ভিতরে একটা শিক্ষার আন্দোলন হলো, সেখানেও দেখা গেল যে বাঙালিদের একটা সংঘবদ্ধ প্রক্রিয়া শিক্ষা বা প্রসারের জন্য, নিজেদের শিক্ষিত করার প্রশ্নে। 63 সালে বৈরুতের এক হোটেলে যখন হোসেন শহীদ সোহরাওয়ার্দী সাহেব মারা গেলেন, তখন পর্যন্ত, তার আগ পর্যন্ত উনি মূলত আমাদের মূল নেতা হিসেবে ছিলেন, বঙ্গবন্ধুর নেতা ছিলেন। বঙ্গবন্ধু ওনাকে হারিয়ে 63 সালে দুইবার অজ্ঞান হয়ে পড়লেন ওনার লাশের উপরে আসার পরে দেশে। তারপরে তখন উনি একটু হতাশ অবস্থানেই ছিলেন। কিন্তু এর ভিতরে আরো যখন জগদ্দল পাথরের মতো একটার পর একটা কালো আইন এবং আমাদের নিজস্ব স্বকীয়তা সংস্কৃতির বাহিরে একটা বৈষম্য মারাত্মক চলছিল, সেই সময় 65 সালে আবার একটা যুদ্ধ হলো পাকিস্তান এবং ভারতের মধ্যে। মাত্র কয়েকদিনের, সম্ভবত 17 দিনের একটা যুদ্ধ হয়। যুদ্ধে দেখা গেল যে বাংলাদেশের যে বর্ডারগুলোতে, যেহেতু যুদ্ধটা তখনকার পাকিস্তান আর ভারতের একটা বর্ডার ছিল, আমাদের দিকেও ভারতের বর্ডার ছিল, পাকিস্তানিদের দিকেও বর্ডার ছিল পাকিস্তানের, কিন্তু আমাদের বর্ডারটা একেবারে অরক্ষিত করে রাখলো পাকিস্তানিরা। যার ফলে বাঙালিরা বুঝতে লাগলো যে আসলে
পাকিস্তানিরা মুসলমান ভাই বলে একটা অসম্ভব প্রতারণামূলক কাজ করছে এবং আসলে সম্ভব না তারা আমাদের প্রতি টান থাকার 1400 মাইল দূরের একটা প্রদেশের মানুষ কালচারে মিল নেই একটা ধর্মের মিল থাকলে তো আরবেও তো একটা দেশ হতো আরবরা একই জাতি ধর্ম একই তাও তো একটা দেশ না সেখানে কোথায় পাকিস্তান আর কোথায় আজকের বাংলাদেশ সেটার প্রতিফলন আরেকটা অ্যাপারেন্টলি দেখা দিল 65 সালের যুদ্ধে সেই যুদ্ধে দেখা গেল যে আমরাই কিন্তু যুদ্ধটাকে একটা একটা কি বলবো মানে সমান সমান পজিশনে নিতে পারলাম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অসম্ভব সাহস বুকে মাইন পেতে আমাদের বাঙালি সৈনিকরা সেদিন ভারতীয়দের বিরুদ্ধে যুদ্ধে একটা প্রতিরোধ গড়ে তুললো এবং পরবর্তীতে জাতিসংঘের হস্তক্ষেপে যুদ্ধ বন্ধ হওয়ার পরে বঙ্গবন্ধু আরো চিন্তিত হয়ে বললেন যে এটা তো একেবারেই এদের সাথে মানে পাকিস্তানের সাথে সংসার করা সম্ভব না তখন 66 সালে উনি দিলেন 6 দফা এবং এই প্রত্যেকটার সাথে কিন্তু ভাষার বিষয়গুলোর রেশটা রয়ে গেছে ভাষা আন্দোলন 21-এ 66 দফাটা উনি যখন পাকিস্তানে পেশ করলেন পেশ করার পর আসার পরে ব্যাপকভাবে যখন পত্রিকায় বিশেষ করে তখন যারা ছাত্রকর্মী ছিল আর রাজনৈতিক কর্মী ছিল তাদের মুখে মুখে যেভাবে আমাদের এই স্বাধিকারের 6টা দফা নিয়ে আলোচনা শুরু হলো তখন মানুষ আরো সংঘবদ্ধ হলো এবং বুঝলো যে সচেতন এবং সংঘবদ্ধ হলো সেটা এর ভিতরে কিন্তু সেই বললাম যে 48 থেকে শুরু হলো 52 সালেও কিন্তু বঙ্গবন্ধু 48-এও অ্যারেস্ট হয় ভাষার জন্য 52 তো অ্যারেস্টে ছিলেন 21 ফেব্রুয়ারিতে এর ভিতরে বহুবার তাকে জেলখানায় পাঠিয়ে দেওয়া হলো এবং 66 দফার পরে তাকে আটকানোর জন্য 69-এর আগে করে একটা আগরতলা ষড়যন্ত্র মামলা তার বিরুদ্ধে দায়ের গেল আসলে ঘটনা হয়েছে এই মামলার ভিত্তিটা ওইভাবে ছিল না কিন্তু বাঙালিদের যেভাবে ডিপ্রাইভ করা হচ্ছিল সেই কারণে বাঙালিরা বঙ্গবন্ধুকে ইতিমধ্যেই প্রায় তাদের একমাত্র নেতা হিসেবে বাছাই করার কারণে বাঙালি সামরিক থেকে শুরু করে বেসামরিক সরকারি বেসরকারি বিভিন্ন স্তরের মানুষের সাথে তাদের যোগাযোগ ছিল পাকিস্তানিরা এটাকে কাজে লাগিয়ে তাকে দেশদ্রোহী বানানোর একটা অপচেষ্টা করলো 69-এর আন্দোলনে সেটা দেখা গেল ওনাকে অ্যারেস্ট করে তারা রাখতে পারলো না এমনকি এই ব্রিটেন থেকেও আমাদের পূর্বসূরীরা ব্যাপক ভূমিকা রেখে এখান থেকে লয়ার পর্যন্ত পাঠানোর জন্য এখান থেকে প্রচুর অর্থ সরবরাহ বঙ্গবন্ধুর মামলা পরিচালনার জন্য করলো এবং অবশেষে বাধ্য হলো আইয়ুব খান বঙ্গবন্ধুকে ছেড়ে দিতে বঙ্গবন্ধু ছেড়ে দেওয়ার পরেই উনি তো ছাত্রদের এক সভা থেকেই বঙ্গবন্ধু হলেন তোফায়েল আহমেদ ঘোষণা করলো তারপরে এসে মূলত ভাষা আন্দোলনের যে ভিত্তি আন্দোলনের জন্য ভাষা আন্দোলন একটা অসম্ভব শক্ত ভিত্তি সেই ভিত্তিটাকে আমাদের জাতির পিতা ধাপে ধাপে কাজে লাগালো এবং জীবনের সমস্ত রিস্ক নিয়ে জীবন্ত কবর তার সামনে ছিল যাই হোক তারপর 69-এ গণ অভ্যুত্থানে বঙ্গবন্ধুকে ছেড়ে দেওয়ার পরে আইয়ুব খানের পতনও হলো সে আর থাকতে পারলো না আসলো ইয়াহিয়া খান সে এসে শুরু করলো যে সে একটু নমনীয় ছিল শুরুতে যে আমি নির্বাচন দিব সাধারণ নির্বাচন দিব সেখানে যারা সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হবে তাদের কাছে আমি ক্ষমতা হস্তান্তর করব সেই বিবেচনায় তখন দেখা গেল একটা জিনিস না বললেই আমার বিভিন্ন ইনফরমালি তো আমি বলি সেই সময়ে কিন্তু নেতৃত্বের যোগ্যতার প্রমাণটা কিভাবে বঙ্গবন্ধু রাখলেন তখন কিন্তু 70 সালের শুরুর দিকে আমাদের দক্ষিণ বাংলাদেশে বরিশাল ভোলা সন্দ্বীপ হাতিয়া দ্বীপাঞ্চলগুলোতে ব্যাপক একটা জলোচ্ছ্বাস হয় সেই জলোচ্ছ্বাসে এত মানুষ মারা যায় আমিও কিন্তু দ্বীপাঞ্চলের চট্টগ্রামের মানুষ সেই সময় অনেক মানুষ ওই জলোচ্ছ্বাসে মারা যায় মারা যাওয়ার পরে কোনো রিলিফ ওয়ার্ক রাষ্ট্রীয়ভাবে সরকারিভাবে তো দূরের কথা আন্তর্জাতিকভাবেও কাউকে হেল্প করার জন্য পাকিস্তান সরকার আহ্বান করলো না তখন বঙ্গবন্ধু আর আমাদের মজলুম জননেতা মরহুম ভাসানী সাহেব একসাথে একটা ভাঙা লঞ্চ ভালো লঞ্চও পান নাই সফর করে গিয়ে দেখলো যে মানুষের লাশ খাচ্ছে শকুনে কুকুরে মানুষের কুকুরের শকুনে কি বলে সাপের একাকার লাশে লাশ কোনো খবর নাই তখন অবশ্য প্রশ্ন আসলো নির্বাচনের তো বঙ্গবন্ধু ভাসানী সাহেবকে বুঝাতে সক্ষম হলেন যে হুজুর আমরা যদি নির্বাচনটা না করি আমাদের যে ধারাবাহিক একটা আন্দোলন নিয়মতান্ত্রিক এটা বিশ্ব সভায় বিশ্ববাসীর কাছে স্থান পাবে না ওরা এটাকে একটা বিচ্ছিন্নতাবাদী আন্দোলন হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করে আমাদের আন্দোলনটা পিছিয়ে পড়বে তখন নির্বাচন হলো 70-এ সেই নির্বাচনে 169টা আসনের মধ্যে 167টাই বঙ্গবন্ধুর দল আজকের যে আওয়ামী লীগ সে জয়লাভ করলো মূলত এই প্রত্যেকটি ঘটনার সাথে একটা যোগসূত্র আছে কিন্তু সংযোগ আছে একদম ট্রু সংযোগ আছে রাজনৈতিক ইমোশনাল আমাদের জাতিগত আত্মপরিচয় বাঙালি তো সব নিয়ে নির্বাচিত হওয়ার পরে তো ঘটনা আসলো তখন তো ইয়াহিয়ার কমিটমেন্ট ছিল যে যারা নির্বাচিত হবে তাদের ক্ষমতা কিন্তু সেটা করলো না
তারপরে বিভিন্ন তালবাহনা, পশ্চিম পাকিস্তান থেকে অস্ত্র আনা শুরু করলো গোপনে, বৈঠকের নাম করে ছলনা শুরু করলো। বঙ্গবন্ধু সব জানতেন এবং 7ই মার্চের বক্তৃতা অনেকের কাছে অন্তত এই বক্তৃতাটা জানা আছে ওনার অনেক বোধে, সেই বক্তৃতায় কিন্তু উনি সবকিছুরই ইঙ্গিত বহন করছেন। বহন করার পরে তারপরে একটা পর্যায়ে 25শে মার্চ রাত্রে ওনাকে অ্যারেস্ট করলো, ঝাঁপিয়ে পড়লো ওরা পশুর মতো আমাদের উপর। এবং সেই সময় উনি যাওয়ার আগে কিন্তু ঘোষণা দিয়ে যায় ওয়ারলেসে যে ওরা ইপিআর পুলিশ এবং আক্রমণ করছে, আমরা স্বাধীনতা যুদ্ধ চালাতে হবে, বিশ্ববাসীর কাছে আমাদের পক্ষে মতামত গ্রহণ করার জন্য কাজ করতে হবে, দিস এন্ড দ্যাট। সেই থেকে পরবর্তীতে বঙ্গবন্ধুর পক্ষে চিটাগাঙে প্রথমে হান্নান সাহেব, পরবর্তীতে জিয়াউর রহমান সাহেব বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতা ঘোষণা দিলেন। জিয়াউর রহমান সাহেবের ঘোষণা ওই সময় যারা সামরিক বাহিনীর লোকজন ছিলেন, অফিসার ছিলেন, অন্যান্য পর্যায়ে ছিলেন, তাদের ভিতরে আরো এই আগ্রহ আসলো এবং সেভাবে তাদের ভিতরে ঐক্যটা আসলো। শুধু সবাই মিলে যুদ্ধে গিয়ে আমরা তো অনেক রক্ত দিয়ে আমাদের লক্ষ লক্ষ শহীদান এবং অনেক আমাদের মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা আমাদের স্বাধীনতা পেলাম। তো এই স্বাধীনতাটার কিন্তু আসলে মূল যে সাহস এবং ভিত্তি এবং অত্যন্ত শক্ত সাহস এবং ভিত্তি ছিল কিন্তু আমাদের 1952 সালের আজকের এই দিনের আন্দোলন 21শে ফেব্রুয়ারি। অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা আসলে আমি শুনছি, আমি অবাক হয়ে যাচ্ছি, অনেক ইনফরমেশন আমার কাছে জানা ছিল না। আনোয়ার স্বাগত ভাই, আমি আপনার কাছে আরো অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করব এবং এর পরবর্তীতে আমরা স্বাধীন একটা রাষ্ট্র পেলাম, বাংলাদেশ পেলাম, এবং এর পরবর্তীতে এসে আমরা অনেক পরে এসে পেলাম আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং 21শে ফেব্রুয়ারি। আমি বিশেষ করে আজকের দিনে যে বিষয়টি, তৎকালীন সময়ে যারা শহীদ হয়েছেন, রফিক, শফিক, সালাম, জব্বার এবং নাম না জানা আরও অনেকে, সেই সব বিশেষ মানুষদের প্রতি বাঙালি জাতির পক্ষ থেকে, আমাদের প্রবাসী যারা আছে তাদের পক্ষ থেকে আপনি শ্রদ্ধা যদি জানান। অবশ্যই আমি শুরুতে অবশ্য সমস্ত শ্রদ্ধা জানিয়েছি এবং আমি তাদের সেলুট জানাই। আমি ভাবতে চাই যে কত সাহস এবং কত আবেগ থাকলে, কত আন্তরিকতা থাকলে, কারণ আসলে আমার মা যে ভাষায় আমার গান শিখিয়েছেন, আমার ঘুম পাড়িয়েছেন, সেই ভাষায় আমি কথা বলতে পারবো না, এটা তো ভাবাই যায় না। এবং যেটা আমি এটার প্রাসঙ্গিক হিসাবে একটু বলি, সেটা হচ্ছে যে যখন কানাডা প্রবাসী আমাদের বাঙালি দুজন কাকতালীয়ভাবে দুইটা নাম শহীদের নামের সাথে মিলে, সালাম এবং রফিক, আব্দুল সালাম, রফিকুল ইসলাম সামথিং, যাই হোক, সালাম রফিক পার্ট অফ নেইমার তাদের, যেটা তারা যখন এটা জাতিসংঘে আনলেন এবং আনার পরে যখন সফল হলেন, ইউনেস্কো যেটা ভাবলো এটাকে আন্তর্জাতিক, সেটা হচ্ছে যে তারা দেখলো যে মাতৃভাষা, যার যার মাতৃভাষা তার একেবারে একটা আদিম এবং অকৃত্রিম মৌলিক অধিকার। এবং দেখা গেছে কিছু কিছু ভাষার আগ্রাসন হয়ে অনেকে তার আদিভাষা হারিয়েছে, কিন্তু মাতৃভাষা হারিয়েছে, এরকম রেকর্ড আছে। তো সেই জন্য মানুষকে তার যার যার অবস্থানের ব্যক্তিত্ব প্রদান করার জন্য, যার যার আত্মপরিচয় পরিচিত রেখে মানুষকে তার শক্ত জায়গায় দাঁড়ানোর জন্য তারা এই দিনটাকে চিন্তা করলো, সবাই যদি পালন করে মাতৃভাষা দিবস, তাহলে যার যেখানে যে মাতৃভাষা সেটার প্রতি তার টান, তার শ্রদ্ধা বাড়লে পরে সমস্ত বিশ্ববাসী উপকৃত হবে। ইউনেস্কো কিন্তু সেই ভাবনা থেকেই 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি প্রদান করে, কনসেপ্টটা এটা। এবং আমি এই দুজন ব্যক্তির প্রতিও, ওনারা বেঁচে আছেন, আমার সেলুট জানাই। এবং ওনাদেরকে আমি মনে করি, আমি জানি না, সরকারের কাছে আমার নিবেদন থাকবে যে ওনাদেরকে রাষ্ট্রীয় সম্মানে ভূষিত করা হোক। স্বাগত ভাই, আমি আপনার কাছে আরো একবার ফিরবো এবং আমাদের অনুষ্ঠানে আরো একটি সেগমেন্ট বাকি আছে, এখন আরো একটি বিরতি নিচ্ছি। প্রিয় দর্শক, অনেক না জানা কথা আমরা জানছিলাম, অনেক বাংলাদেশের অনেক পুরনো ইতিহাস আমরা জানছিলাম, আমরা আরো অনেক কিছু জানবো আমাদের পরবর্তী সেগমেন্টে। আমরা এখন একটা ছোট বিজ্ঞাপন বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, আমাদের সঙ্গেই থাকুন। আপনারা দেখছেন টপ স্টোরি।